আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। 2009 থেকে 2024 সাল গত 15 বছর বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল, যার বেশিরভাগই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ঘটেছে। শুধু র্যাব পুলিশই 48% গুমের ঘটনার জন্য দায়ী বলে উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে। এছাড়াও অন্য গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক হারে গুম করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গুলশানে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি কার্যালয়ের চূড়ান্ত প্রতিবেদনে তুলে ধরা হয় এসব। তামজিদ সুমনের রিপোর্ট। 24 সেপ্টেম্বরে গুম সংক্রান্ত কমিশন গঠনের পর 2009 থেকে 2024 পর্যন্ত সময়ে গুমের ঘটনাগুলো অনুসন্ধান শুরু করে কমিশন। প্রায় 3.5 মাস অনুসন্ধান শেষে রোববার প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করে কমিশন। আর সোমবার তদন্ত কমিশনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি গণমাধ্যমের সামনে তুলে ধরেন কমিশনের প্রধান। কমিশনের এই প্রতিবেদনে উঠে এসেছে ফ্যাসিস্ট আমলের 15 বছরে যেসব গুমের ঘটনা ঘটেছিল সেগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23% গুমের ঘটনায় জড়িত। আর্মি অ্যাজ এ ফোর্স ওয়াজ নট ইনভলভড ইন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। ফোর্স হিসেবে ইনভলভ ছিল না, কিন্তু আর্মির যেসব অফিসার বা এয়ারফোর্সের যেসব অফিসার বা নেভির যেসব অফিসার ডেপুটেশনে ছিল, র্যাবে, এনএসআইতে, ডিজিএফআইতে, most of them have been found to be involved in enforced disappearance and extortion. All our findings and observations are based on hard evidence. প্রতিবেদনে বলা হয়, অভিযোগগুলোর ধরন থেকে স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসেবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংগঠিত হয়েছে, যা রাষ্ট্রীয় সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত দেয়। কোনো অপারেশনে দেখা যাচ্ছে আপনার একটা সিঙ্গল ফোর্স করছে অপারেশন, আর কোনো অপারেশন দেখছি আমরা সেগমেন্টেড, একটা অপারেশনের দুইটা সেগমেন্ট। যেমন ধরেন হোম্মাম কাদের চৌধুরীকে এটা তুলে নিয়ে আসছে ডিবি, পরে ওরা হস্তান্তর করছে ডিজিএফআইয়ের কাছে। এটা হলো সেগমেন্ট, একটা অপারেশন দুটা সেগমেন্ট। ওয়ান সেগমেন্ট ওয়াজ পারফর্ম বাই দ্য ডিবি পুলিশ অ্যান্ড দ্য আদার সেগমেন্ট ওয়াজ পারফর্ম বাই দ্য ডিজিএফআই। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে গুমের শিকার হয়েছে বিরোধী দলের নেতাকর্মী। এছাড়াও রয়েছে ছোট বড় ব্যবসায়ী। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কী করে আপনার ইন্টারনাল পলিটিক্সে তারা মানে নাক গলায়। কেন নাক গলায়? ওইটা পার্ট ইন পাওয়ার চায় বলে। তো ডিজিএফআইকে বা কোনো গোয়েন্দা সংস্থাকে মিসইউজ করা হয়েছিল। এটা ওভার দ্য ইয়ার্স বাই দ্য সাকসেসিভ গভর্নমেন্টস অ্যান্ড বাই দ্য ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ইন পার্টিকুলার, সবাই করছে কম বেশি। মোট 1569টি অভিযোগ বিবেচনায় রেখে বিভিন্ন সরকারি সংস্থার নথি ও তথ্য পর্যালোচনা, পরিদর্শন ও যাচাই বাছাই করে এই চূড়ান্ত প্রতিবেদন দিল গুম সংক্রান্ত কমিশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অনেকটা ঢিলেঢালাভাবে পার হলো রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের প্রথম দিন। এদিন ঢাকায় সারা দেশের অঞ্চল ভিত্তিক 10টি বুথে 42টি আপিল জমা পড়ে। আপিল করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত। সকালে বুথ পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। এ নিয়ে রিপোর্ট করছেন শিউলি রায়। মনোনয়ন যাচাই বাছাই শেষে সারা দেশে 2500-এর বেশি মনোনয়ন পত্রের মধ্যে 723 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রথম দিনে আগারগাঁয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত হন অবৈধ বলে গণ্য হওয়া প্রার্থীরা। আপিলকারীরা অভিযোগ করেন, নগণ্য কারণে তাদের বৈধতা বাতিল করা হয়েছে। সংখ্যা প্রকাশ করেন আইন শৃঙ্খলা নিয়েও। এই দিন আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ, এত অল্প সময়ে ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। দুইজনকে ওনারা দেখেছে যে তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, মোবাইল নাম্বার নাই। এটা আমাদের জন্য একটা হয়রানিমূলক। অঞ্চলভিত্তিক 10টি বুথে চলছে আপিল গ্রহণ। বুথ পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের। আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানান ইসি সচিব। গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর
আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। অন্যদিকে বান্দরবনের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, গণতন্ত্র ও বাহিনীর পূর্বের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগ এই নির্বাচন। যে বিতর্কিত নির্বাচনগুলো হয়ে গেছে, সেই নির্বাচনের ফলে শুধু নির্বাচন কলঙ্কিত হয় নাই, শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। আগামী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে এইসব আপিলে শুনানি নিষ্পত্তি হবে। আর 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়ির আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরিতে গ্রেফতার ইনামে হামিমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন, গ্রেফতার হামিম গভীর রাতে তারেক রহমানের বাসার আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করলে তাকে আটক করা হয়। পরে তার কাছে একাধিক জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। তিনি কেন এত রাতে ঘোরাঘুরি করছিলেন সে তথ্য উদ্ঘাটনের জন্য আসামিকে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাংলাদেশকে পেছনে টেনে নেওয়ার চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের পথেই হাঁটবে তার দল। বিএনপির অন্য নেতারা বলেছেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নীতি দেশের মানুষ যুগ যুগ মনে রাখবে। রাজধানীতে পৃথক 2টি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জুবায়ের প্রধানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর একটি হোটেলে স্মরণ সভার আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি নেতারাও। শুরুতে বেগম জিয়ার স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এ সময় বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বিএনপি। তাদের চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের এক নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। বেগম জিয়া নামের এক মহাকাব্যের সমাপ্তির 6ষ্ঠ দিনেও তার সমাধি ঘিরে সরব উপস্থিতি ছিল রাজনৈতিক, সামাজিক সংগঠন ও দলীয় নেতাকর্মীদের। উনি আসলে স্বার্থপর ছিলেন না, উনি নিজেকে নিয়ে কখনো চিন্তা করেননি, উনি দেশকে নিয়ে চিন্তা করছেন। আলোর বর্তিকা ছিল খালেদা জিয়া। খালেদা জিয়া আমাদের মাঝে নেই, আমরা কিভাবে তা শোক প্রকাশ করবো আমরা কোনো ভাষা খুঁজে পাই না। এই শ্রদ্ধা শেষ হবে না। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল ঘরে ঘরে ওনার দোয়া মাহফিল চলছে। ব্যক্তির কার্যকলাপ মানুষ যখন মনে ধারণ করে, আমরা যখন ধারণ করি, সেই ব্যক্তি আর কোনো দলের থাকে না, সেটা গোটা রাষ্ট্রের হয়ে যায়। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন আপোষহীন নেত্রী হিসাবে ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর 7ম দিনে ছিল নানা কর্মসূচি। সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে শ্রদ্ধা ও মোনাজাতে শামিল হন নানা শ্রেণী পেশার মানুষ। আপোষহীন নেতৃত্ব প্রত্যেকটা ক্ষেত্রে অবদান, মানুষ এটা মনে রেখেছে এবং তার কারণেই লক্ষ লক্ষ জনতা তার জানাজায় এসে। দেশের যে রাজনৈতিক মেরুকরণ ছিল, তখন যদি তিনি হাল না ধরতেন তাহলে আজকে বাংলাদেশের অবস্থা অন্যরকম পর্যায়ে চলে যেতে পারত। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কবর জিয়ারত করতে আসা শোকার্ত নেতারা বলেন, খালেদা জিয়ার গণতান্ত্রিক লড়াই এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। বেগম খালেদা জিয়ার যে অভাব এই দেশে, এটা কিন্তু আমি বলে শেষ করতে পারবো না। আজকে আমরা সকলে বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। রাষ্ট্রপতি ছিলেন, সংগ্রাম করেছেন, জনগণের জন্য কথা বলেছেন, গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। দোয়া মোনাজাতে বেগম জিয়ার পরকালীন শান্তি কামনা করেন সবাই। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই প্রধানের সাক্ষাতের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে।
আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এনসিপির আজাদি যাত্রা কর্মসূচি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বলেন, প্রশাসনের এমন আচরণ হাসিনার সময় দেখা যেত। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। পরে পদযাত্রা নিয়ে রাজধানীর শাহবাগ, রমনা সহ ঢাকা ৮ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তারা। যারা বিএনপির সাধারণ নেতাকর্মীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে, যেসব মিডিয়া, যেসব মাফিয়া, যেসব লুটেরা, তাদের সাথে গতকাল দেখলাম জনাব তারেক জিয়া রহমানের হাস্যোজ্জ্বল ছবি। তারেক রহমান যখন আসলেন, বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অতি উৎসাহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। এটা সরাসরি নির্বাচনী যে আচরণবিধি রয়েছে এটা লঙ্ঘন এবং একটি ফ্যাসিস্ট কাঠামোর দিকে বাংলাদেশ চলমান হচ্ছে। আগামী নির্বাচনে ৭০% ভোটার বিএনপিকে সমর্থন দেবে, আর জামায়াতে ইসলামীকে সমর্থন দেবে 19% ভোটার। এমন তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASDর জরিপে। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের তথ্য প্রকাশ করে EASD। বিএনপি জামায়াতের পর জরিপের তৃতীয় স্থানে রয়েছে এনসিপি। দলটি পেয়েছে 2.6% ভোটারের সমর্থন এবং জাতীয় পার্টি পেয়েছে 1.4% ভোটারের সমর্থন। 300টি সংসদীয় আসনে পরিচালিত এই জরিপে অংশ নেন 20,495 জন ভোটার। অংশগ্রহণকারীদের মধ্যে 75% পুরুষ এবং 25% নারী। আঞ্চলিক বিশ্লেষণে চট্টগ্রাম ও রাজশাহীতে বিএনপির শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। বরিশাল ও খুলনায় তুলনামূলকভাবে এগিয়েছে জামায়াত ইসলামী। বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্য আসন্ন নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে, যেটা গুগল অ্যানালিটিক্স সহ বিশ্বের সবগুলো প্রতিষ্ঠান বলছে, 2026 সালের নির্বাচনে সারা পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন। আমাদের গণতন্ত্রে যত কিছুই বলেন না কেন, গণতন্ত্রের অগ্রযাত্রা দরকার এবং সেটা নির্বাচনের মাধ্যমে, আমার অধিকার প্রয়োগের মাধ্যমে আমি আমার প্রতিনিধি ঠিক করতে চাই। দীর্ঘ 1.5 বছর পর অবসান হলো অন্তহীন অপেক্ষার। জুলাই ও গণঅভ্যুত্থানে শহীদ হয়েও যারা অজ্ঞাতনামা হয়ে শায়িত ছিলেন রায়েরবাজার কবরস্থানে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়েছে এমন 8 শহীদের পরিচয়। বাকি 106 শহীদের পরিচয় শনাক্তে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত উপদেষ্টারা জানান, দেশের জন্য তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। নাহিদ প্রেসের রিপোর্ট। দেড় বছরের দীর্ঘ হাহাকার আর অনিশ্চয়তা মিশে গেল রায়েরবাজার কবরস্থানের মাটির স্পর্শে। যে সন্তানকে হন্যে হয়ে খুঁজেছেন হাসপাতালের মর্গে কিংবা রাজপথে, সেই আদরের মানিক এখন কবরের ফলকে একটি নির্দিষ্ট নাম। কবরের পাশে দাঁড়িয়ে স্বজনদের এমন কান্নায় ভারী হয়ে ওঠে রায়েরবাজারের বাতাস। সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মুন্সিগঞ্জের সোহেল রানার মা রাশেদা বেগম। 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে বিদ্ধ ছেলেকে ফেসবুকে দেখে নিশ্চিত হয়েছিলেন, কিন্তু মিটফোর্ড থেকে ঢাকা মেডিকেল কোথাও মেলেনি সন্তানের সন্ধান। এক ব্যক্তির তথ্যে রায়েরবাজার এসে দিনের পর দিন ঘুরেছেন প্রতিটি কবরের পাশে। অবশেষে সিআইডির ডিএনএ প্রোফাইলিং মিলিয়ে দিয়েছে মা আর সন্তানের এই শেষ ঠিকানা। আমি তো কোনো জায়গায় ভাত রাখি নাই, দুজনে এই জায়গায় শুয়ে আছ, আমি তো জানি না। জুলাই অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোতে বহু শহীদকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। সেই ক্ষত মুছতে গত 7 ডিসেম্বর থেকে
রায়ের বাজার কবরস্থানে অস্থায়ী মর্গ স্থাপন করে কাজ শুরু করে সিআইডি। 27 ডিসেম্বর পর্যন্ত 114টি মৃতদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এরপর 9টি পরিবারের আবেদনের বিপরীতে সফলভাবে শনাক্ত হয় 8 জনের পরিচয় শনাক্ত হওয়া 8 শহীদ হলেন ময়মনসিংহের ফুলপুরের মাহিন মিয়া, শেরপুরের শ্রীবর্দীর আসাদুল্লাহ, চাঁদপুরের বারোহাটিয়া গ্রামের পারভেজ ব্যাপারী, পিরোজপুর সাতকাছিনা গ্রামের রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ লৌহজং থানার সোহেল রানা, ফেনী জেলার রফিকুল ইসলাম, কুমিল্লার কাছিমারা গ্রামের ফয়সাল সরকার ও ঢাকার মুগদা থানার কাবিল হোসেন। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, প্রতিটি ধাপেই বজায় রাখা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড। যেসব পরিবার এখনও তাদের সন্তান বা স্বজনের খোঁজ পাননি তারা সিআইডিতে এসে ডিএনএ নমুনা প্রদান করতে পারবেন। এই কাজটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। যারা জীবন দিয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞাত ছিল। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত। তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকুর যে আমরা 8 জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। এ সময় উপদেষ্টারা জানান, এই বীরদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। পরিচয় শনাক্তকরণের এই প্রক্রিয়া চলমান থাকবে। ওনাদের মধ্যে একটা আশা ছিল যে হয়তো নিখোঁজ, আবার আজকে ওনারা নিশ্চিত যে ওনাদের প্রিয়জন আসলে এই কবরের কোথায় শায়িত। কিন্তু এটা অবশ্যই এই দেশে জুলাই অভ্যুত্থানের শহীদের মধ্যে যাদের পরিচয় জানা ছিল না তাদের বিচার প্রক্রিয়াকে সাহায্য করবে। আমরা অঙ্গীকার করছি যে বাকি শহীদদের পরিচয় ও উদ্ঘাটনের প্রক্রিয়া চলমান থাকবে। পরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্মারক উদ্বোধন করা হয়। দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয় এই আনুষ্ঠানিকতা। তবে স্বজনদের চোখে ছিল প্রিয়জনকে খুঁজে পাওয়ার স্বস্তি আর হারানোর তীব্র বেদনা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। মোস্তাফিজকে বাদ দিয়ে যে আগুনে ঘি ঢেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তার আঁচ বেড়ে গেছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তে। অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর খেলা সম্প্রচার বন্ধ থাকবে দেশের সবখানে। দেশের ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিসিবিও। তারা অনড় বিশ্বকাপে বাংলাদেশের সবগুলো ম্যাচ খেলার সিদ্ধান্তে। মোমিনুর রিপনের রিপোর্ট। চলমান সংকটের নতুন সিদ্ধান্ত IPL এর সম্প্রচার বন্ধ বাংলাদেশে। মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার পর ক্রীড়ার বিপরীতে প্রতিক্রিয়ার ঢেউ আছড়ে পড়ল ক্রিকেট আঙ্গনে। বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের খেলা নিরাপত্তা ইস্যুতে সরিয়ে নিতে অনড় অবস্থায় বিসিবি ICCর কাছে ইতিবাচক উত্তরের অপেক্ষায় তারা। মুস্তাফিজ আমাদের দেশের অন্যতম একজন খেলোয়াড়, আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার, এবং আমরা এখানে ফারুক ভাই আছেন, খালেদ মাসুদ পাইলট আছেন, এখানে অনেক ক্রিকেটার্সরা এখানে আছেন। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যেখানে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না। কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অমান্য করা হয়, সো অবশ্যই আমরা অসম্মান করা হয়, এবং এই জন্য আমরা সকলে মর্মাহত। একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই IPL-এ, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেট সম্পর্কটা তলানির দিকে। এর প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। কারণ নিরাপত্তা যদি ঠিক না থাকে এই জায়গায় গিয়ে কিন্তু ভালো ক্রিকেট খেলা একটা বিরাট বিষয় হয়ে যায়। তো সেই জায়গায় আমি মনে করি যে সিদ্ধান্তটা এটা ঠিকই আছে। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ভারত গিয়ে খেলাটা একটু অবশ্যই একটা নিরাপত্তার অভাব হবে। মুস্তাফিজের পাশে সারা বাংলাদেশ রয়েছে এবং ক্রিকেট বোর্ড এবং আমাদের যিনি বিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা রয়েছেন তিনি অবশ্যই আলোচনার মাধ্যমে সরকারিভাবে সিদ্ধান্ত নিয়ে মুস্তাফিজের সাথে কেন এই ধরনের আচরণটি হলো, কেন মুস্তাফিজকে রিলিজ করে দেওয়া হলো। ভারতীয় গণমাধ্যমের একাংশের দাবি, ICCর প্রধান জয় শাহ বাংলাদেশের আবেদন রক্ষা করে বিকল্প ভেন্যুতে খেলাগুলো সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু এই খবরের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি বিসিবির কেউ। মোমিনুর রিপন, NTV নিউজ, ঢাকা। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং নিকোলাস মাদুরোকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সোমবার এক বিবৃতির মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বাংলাদেশ বিশ্বাস করে কূটনীতি এবং সংলাপী হওয়া উচিত দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর উপায়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
গত শনিবার ভেনেজুয়েলার স্থানীয় সময় ভোররাতে দেশটিতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে যায় মার্কিন বাহিনী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ 2026 ও বাংলাদেশ ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ 2026 বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নতুন অধ্যাদেশে অনলাইন ট্রাভেল এজেন্সির ফি 1 কোটি টাকা ও অফলাইন ট্রাভেল এজেন্সির নিবন্ধন ফি 10 লাখ টাকা করা হয়েছে। অধ্যাদেশ দুটি কার্যকর হলে টিকিট সিন্ডিকেট বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। বিমান টিকিটের দাম কমানো নয়, টিকিটের মূল্য যৌক্তিক করাই সরকারের লক্ষ্য বলে তিনি জানান, যাতে সাধারণ যাত্রী বিশেষ করে বিদেশগামী প্রকৃত শ্রমিকরা উপকৃত হবেন। অপহরণ মামলায় জুলাই যোদ্ধা সুরভিকে দুপুরে দেওয়া 2 দিনের রিমান্ড আদেশ সন্ধ্যায় বাতিল করে জামিন দিয়েছে আদালত। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক সৈয়দ ফজলুল মাহদি দুপুরে এই 2 দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেন। এই আদেশ ঘোষণার সময় আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির একাংশ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে কিছু সময়ের জন্য আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সুরভির পক্ষে রিভিউ আবেদন করলে সন্ধ্যায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1-এর বিচারক অমিত গুহ তার রিমান্ড বাতিল করে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও সাংবাদিক নির্যাতন এবং অপহরণের অভিযোগও আছে। গত 25 ডিসেম্বর রাতে নিজ বাসা থেকে সুরভিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। দুর্দশাগ্রস্ত 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক চালু হওয়ার পর প্রথম 2 দিনে 107.77 লাখ টাকা উত্তোলন করেছে গ্রাহকরা, যার বিপরীতে নতুন আমানত সংগ্রহ করা হয়েছে 44 কোটি টাকা। এ সময় মোট 13,314টি লেনদেন হয়েছে। বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এসব কথা জানান গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, কোথাও কোথাও উত্তোলনের চেয়ে আমানতের পরিমাণ বেশি ছিল। এটি প্রমাণ করে যে গ্রাহকদের নতুন ব্যাংকের প্রতি আস্থা রয়েছে। সমন্বিত আইটি সিস্টেম চালু করা ও 5 ব্যাংকের অনিয়ম খতিয়ে দেখতে ফরেনসিক অডিটকে সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। আগামী 19 জানুয়ারি সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলেও জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্রীড়াঙ্গনের অবদান স্মরণ করলেন ক্রীড়াবিদরা। মোহামেডান স্পোর্টিং ক্লাবে খালেদা জিয়ার সম্মানে আয়োজিত দোয়া মাহফিলে তার স্মৃতিচারণ করেন খেলোয়াড় ও সংগঠকরা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ক্রীড়াঙ্গনের সঙ্গে খালেদা জিয়ার ছিল নিবিড় সম্পর্ক। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ক্রীড়াবিদরা বলেন, দেশের আধুনিক ক্রীড়া কাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল তার হাত ধরেই। মানুষের কথা বলে আন্দোলন করে গেছে, তো এই যে ওনার ত্যাগ দীক্ষা, এটা যেন আমরা ভুলে না যাই। তিনি যখন প্রথম রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন 91 সালে, তখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন কিন্তু ছিল সকলে মিলে কিন্তু একটি সুষ্ঠু সুন্দর ক্রীড়াঙ্গন আমরা দেখেছিলাম। বেগম জিয়ার যে ক্রীড়া এবং যুবকদেরকে একটা সুস্থ পরিবেশে বেড়ে ওঠার এবং ক্রীড়া চর্চাকে একটা পেশা হিসেবে পেশাদার জায়গা থেকে চর্চা করার একটা যে প্রয়াস ছিল, সেখান থেকে উঠে এসেছে। মতিঝিলের মোহামেডান ক্লাব প্রাঙ্গণও খালেদা জিয়ার দেয়া সেই স্মৃতি তুলে ধরলেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক আলী। জাতির সাথে মোহামেডান ক্লাবও আমাদের দেশনেত্রীর কাছে অনেক ঋণী, কারণ আজকের এই ক্লাবের জায়গাটাও সেই আমাদের রেজিস্ট্রেশন বুঝিয়ে দিয়ে গেছেন, জায়গাটা দখল দিয়ে গেছেন। বিশেষ করে আপনারা দেখবেন যে মহিলা ক্রিকেটের ব্যাপারে বেগম খালেদা জিয়ার অনেক অবদান আছে। ওনার সময় মহিলা ক্রিকেট শুরু হয়েছিলেন। খেলাধুলার অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন ও দেশব্যাপী এর বিস্তারে ভূমিকা রাখায় ক্রীড়াপ্রেমীরা তাকে চিরকাল মনে রাখবেন বলে মন্তব্য করেন ক্রীড়াবিদরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ।
রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।